নমস্কার বন্ধুরা, আমি রেক্স আপনাদের সঙ্গে। আর আজকে যিনি রয়েছেন তাকে নতুন করে পরিচয় দিতে অবশ্যই হয় না। অবশ্যই আপনারা তার অভিনয় দেখে দেখে অবশ্যই মানুষের মনে যেমন জায়গা করে নিচ্ছে, আর আপনি তেমন তাকে মনের মধ্যে জায়গা করে দিয়েছেন। অবশ্যই রনিদা রজত দত্ত আমার সঙ্গে। প্রথমত জিজ্ঞেস করবো যে একটা সুন্দর একটা গল্প নিয়ে নতুন ছবি ভটভটি। আর আমরা সাধারণত রূপকথা খুব একটা থাকি না, মানে বাস্তব জীবনে অনেক লড়াই, অনেক হিসেব নিয়ে থাকি। তোমার রূপকথা কতটা ভালো? হ্যাঁ, রূপকথা তো ভালো লাগেই। আমরা যে কমার্শিয়াল ছবি দেখি না, হ্যাঁ, ওটা কিন্তু আসলে রূপকথাই। ওটা দুটো গল্প থাকে। একটা হচ্ছে এক রাজপুত্র এক রাজকন্যা ছিল, রাক্ষস এসে রাজকন্যাকে নিয়ে গেল, হ্যাঁ, এবার রাজপুত্র রাক্ষসকে হারিয়ে রাজকন্যাকে জয় করলো। এইটাই কিন্তু কমার্শিয়াল ছবিতে বলা হয়। হ্যাঁ, এটাকে আধুনিক কালের ইয়েতে ফেলা হয়, যে বাবাটা থাকে সে রাক্ষস এবং হিরো এবং হিরোইন হচ্ছে রাজপুত্র এবং রাজকন্যা। কাজেই কমার্শিয়াল ছবি মানুষ পছন্দ করে এবং ওই একই বৃত্তের মধ্যে কিভাবে গল্পটা বলা হচ্ছে সেটা খুব ইম্পর্টেন্ট। বাকি স্ট্রাকচারটা তার পছন্দ থাকে। ভটভটি কিন্তু একদম সেই গল্প নয়। প্রথমত এটা নতুন ছবি নয়, নতুন আসছে এই ইউটিউবে, কিন্তু এটা বেশ কয়েক বছর আগের ছবি। তখন হলে যখন রিলিজ করেছিল মানুষ খুব দেখতে পারেনি। এটার একটা ফ্যান্টাসিতে বড় অংশ রয়েছে, কিন্তু সেই ফ্যান্টাসিটাকে বাস্তবের সাথে যেভাবে ব্লেন্ড করা হয়েছে এবং বাস্তবের যে অংশটা রয়েছে সেটা এত কঠোর বাস্তব যে সেটা ওই ফ্যান্টাসি এবং বাস্তবের যে মাঝখানের একটা সূক্ষ্ম লাইন থাকে সেটাকে ভেঙে একটা অন্য লেয়ারে নিয়ে যায় দর্শককে। তা এটা আমার কাছে মনে হচ্ছে খুব একটা ইউনিক ছবি, একটা খুব অন্যরকম ছবি, এবং আমার ছবিটা করতে খুব ভালো লেগেছিল। আমার ধারণা দর্শকের কাছেও এটা ভিন্ন ধরনের একটা ছবি দেখা, ভিন্ন ধারার ছবি দেখার এক্সপিরিয়েন্স নিয়ে আসবে। যে ধারার মানে যে স্তরগুলো দেখেছো, মানে আমাদের যে সিনেমা দেখার ক্ষেত্রে একটা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা থেকে, বা থিয়েটারটা আলাদা অবশ্যই ধরবো, কারণ থিয়েটারটা সারা জীবনই ছিল। তারপরে সিনেমার যদি বলি, সেখানে সিনেমার উৎপত্তিও অনেক বছর, কিন্তু তার সাথে এই যে ওটিটি ফোনের ক্ষমতা আমরা দেখছি, সেখানে সেই জায়গায় এসে একটা ইউটিউবে এখন যে রিলিজ করার যে ব্যাপার, ইউটিউবটা যেভাবে অ্যাক্সেসিবল হয়ে গেছে, কি মনে হচ্ছে যে এই যে এখন এত রকমের যে নিয়ম, যে সিনেমা দেখতে গেলে টিকিট নিয়ে ভাবছে লোকে, কেউ ওটিটি দেখতে গেলে ও বাবা অ্যাপের যে এত সব নিয়ম আছে সেটা কীভাবে বজায় রাখবে, সেখানে যে কোনো বয়সের মানুষ খুব তাড়াতাড়ি ইউটিউবে সেটা যেতে পারে, সেটার জন্যই কি এই ভাবনাটা? দেখো, প্রথমত যখন এগুলো কয়েকটা পর্যায়ে বদলে বদলে যায়, এর আগেও বদলেছে। যখন নাকি প্রথম হলে মানুষ সিনেমা দেখতো, তারপর যখন নাকি বিভিন্ন চ্যানেলগুলো এলো, তারা দেখানোর জন্য সিনেমা কিনতে শুরু করলো। কাজেই তখন তার আগে অবধি একটা টেলিফিল্মের বড় অংশ ছিল, কিন্তু লোকে নিজের ছবি বানাতো চ্যানেলগুলো, তারপরে কিনতে শুরু করলো। এটার পরে আবার এলো ওটিটি প্ল্যাটফর্ম। তখন ঠিক ওই চ্যানেলের মতোই, প্রাইভেট চ্যানেলের মতোই আবার ওটিটি প্ল্যাটফর্মে মানুষ সাবস্ক্রাইব করে সেই ছবিগুলো দেখার একটা সুযোগ পেতে থাকলো। কিন্তু দেখো, এই ওটিটি বলো বা চ্যানেল বলো, এই চ্যানেলের যদি তুমি মেম্বারশিপ না থাকে বা ওটিটির যদি মেম্বারশিপ না থাকে, তাহলে তুমি দেখতে পাবে না। ইউটিউব সেই নতুন দিগন্তটা নিয়ে এলো। হয়তো এটাই ফিউচার। সাউথ ইন্ডিয়া অনেক দিন আগেই এটাই অ্যাডাপ্ট করে নিয়েছে, যে তুমি এখানটায় দিলে অনন্তকালের জন্যে, এবং নিজের তার জন্য আলাদা তোমায় পয়সাও দিতে হচ্ছে না। তুমি যখন বিনোদন চাইছো, তুমি একটা সিনেমা ওখান থেকে ডাউনলোড করলে, এবং সেটা যে কোনো সময়, তুমি মাঝরাতে উঠে দেখতে পাচ্ছ, তুমি কাজ করতে করতে ট্রামে বাসে যাচ্ছ দেখে নিতে পারছো, তুমি অবসরে দেখতে পারছো, বন্ধ করে রাখতে পারছো। মানে তোমাকে আলাদাভাবে সব কিছু থেকে মুক্তি দেওয়া হচ্ছে। তোমায় বিশেষ কোনো সময়ে মানে নির্দিষ্ট করে তোমার জন্য রাখা নেই, তোমার নির্দিষ্ট কোনো ছুটির দিন রাখতে হবে না, বা ওই সাবস্ক্রিপশন নিয়ে খালি ওই সাবস্ক্রাইবাররাই দেখতে পাবে এরকম কোনো ব্যাপার নেই। এবং আজকে তো আমরা দেখতে পাচ্ছি ইউটিউবের দৌলতে সারা পৃথিবী জুড়ে কত নতুন প্রতিভা উঠে আসছে, যারা শোকেসিং করতে পারছে। তাদের আলাদাভাবে হয়তো প্ল্যাটফর্ম পেতে অসুবিধে হতো। সেখানে সত্যি যদি এটা ওয়ার্ক করে তাহলে, এবং পৃথিবীতে এত বিভিন্ন ভাষার মানুষ রয়েছে, এত বিভিন্ন রুচির মানুষ রয়েছে, প্রত্যেকে তার নিজের পছন্দেরটা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে নিজের পছন্দের, নিজের রুচি অনুযায়ী তার বিনোদনটা বেছে নিতে পারবে। কাজে একদম 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 কাজেই সেটা আমার ধারণা, যে এই যে উদ্যোগটা নেওয়া হয়েছে তথাগত এবং এই ভটভটি যে প্রডিউসাররা যে এই এটার জন্য এগিয়ে এসছে সাহস করে, এটা একটা বিরাট ব্যাপার। এটা হয়তো একটা টার্নিং পয়েন্ট হয়ে থাকবে বাংলা ছবির জন্য। একটা বিষয় যে এই যে এত ক্ষেত্র দেখা হয়েছে, তোমার কাছে বেস্ট মিডিয়াম কোনটা ছিল, বা সবগুলো কি বল?
প্রত্যেকটা মিডিয়ামই যেন তার মতো করে ইউনিকনেস রয়েছে, তার মতো করে ভালো লাগার জায়গা রয়েছে। ইভেন আমি ছোটোবেলা তো রেডিও শুনে বড় হয়েছি। ওই যে রেডিওতে আমরা আধ ঘন্টা করে রেডিও নাটক শুনতাম একদম বিভিন্ন কোম্পানির, এখনো এখনও হয়, কিন্তু এখন যেহেতু আরও অনেকগুলো, তখন তো আমাদের কাছে এত কিছু ছিল না। প্রত্যেকের নিজস্ব এত চমৎকার ইউনিকনেস রয়েছে তার। বিবিধ ভারতী বিভিন্ন রোববার দুপুরবেলা আমরা বসে শুনতাম, শনিবারের বারবেলা শুনতাম পি3 সিরিজ শুনে। হ্যাঁ, এগুলোতে ওই ছোটোবেলায় তো আমার মনে আছে, তখন আমার হয়তো মানে খুবই অল্প বয়স, 8-9 বছর বয়স, ফ্যান্টাসাইজ করতাম যে ওই আধ ঘন্টা যে আমি শুনলাম, তারপরে আবার যে পরের সপ্তাহে শুনবো, এর মাঝখানে ঘটনাগুলো ঘটে চলেছে। আমি খালি শুনতে পাচ্ছি না, কারণ আমায় ওই রেডিওর উইন্ডোটা সুযোগটা দেওয়া হচ্ছে না। আবার এক সপ্তাহ বাদে যখন খুলে দেওয়া হবে, তখন আমি তাদের স্লাইস অফ লাইফটা জানতে পারবো, কিন্তু এর মাঝখানেও জীবনটা ঘটছে, সেটা আমি নিজের মতো করে কল্পনা করছি। গলা শুনে তাদের চেহারাগুলো ভেবে রাখছি, গলা দিয়ে তাদের ওই হ্যাঁ অদ্ভুত একটা মানে চিত্রকল্প তৈরি হতো। সেই কল্পনার মধ্যে দিয়ে আমাদের কত রিচ হয়ে উঠতো। এবার তারপরে প্রত্যেকটা মিডিয়া, পরে যখন টেলিভিশন এসছে, যখন সিনেমায় কাজ করেছি, যখন ওটিটি প্ল্যাটফর্ম এসছে, বিভিন্ন মিডিয়ার, এবং আমি থিয়েটারে তো দীর্ঘদিন ধরে কাজ করছি, শুরু থেকেই কাজ করছি, ওখান থেকেই বাকিগুলো, প্রত্যেকটার এত আলাদা করে ভালো লাগার, ভালোবাসার, এবং আলাদা করে একটা বিজ্ঞান রয়েছে কি করে মানুষকে কমিউনিকেট করতে হবে। এই যে রেডিওর একটা গুরুত্ব তোমার কাছে ছিল, এটা কি তোমার অভিনয়ের ক্ষেত্রে খুব জায়গা করে, বা তোমার অভিনয়কে সমৃদ্ধ করতে একটা সুবিধা করেছে? দেখো, ভালোবাসতে তো সুবিধা করেছে বটেই, এবং তার পরবর্তীকালে আমাকে দেখা গেলেও আমার কণ্ঠের বা কণ্ঠাভিনয়ের যে একটা বিরাট জায়গা রয়েছে, সেটা তো নিশ্চয়ই অনুভব করেছি। এবং হ্যাঁ, রেডিও, এবং তখন শ্রুতি নাটকেরও খুব চল ছিল বিভিন্ন জায়গায়, বিভিন্ন অনুষ্ঠানে, এখনও আছে, কিন্তু তখন সেটার একটা সাংঘাতিক ব্যাপার। তারা বিরাট স্টার, তখন মুগ্ধ হয়ে তাদের দেখছি, শুনছি, অবাক হয়ে যাচ্ছি শুধু গলা দিয়ে তারা কীরকমভাবে এই মানে জগন্নাথ দা উর্মিদির রবিবার শুনেছি, মানে গায়ে কাঁটা দিত। সৌমিত্র চট্টোপাধ্যায়, বিকাশ রায়, এদের শেষের কবিতা ক্যাসেট বাজিয়ে শুনছি। তা এইটা তখন তো বোধ কোথাও একটু একটু করে শিক্ষিত করছে। মানে অভিনয় শিক্ষাটা তো বিভিন্নভাবে হয়, যেরকমভাবে তার ধাপগুলো, তার স্কিলগুলো দেখিয়ে দেওয়ার বা সেগুলো অনুধাবন করার, সেগুলো নিজে আত্মস্থ করার একটা পর্যায়ে থাকে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে অভিনয়ের বোধের ব্যাপারটা। বিভিন্ন যুগে কালে বড় বড় অভিনেতাদের দেখা শোনার মধ্যে দিয়ে আমার যেভাবে রুচি তৈরি হচ্ছে, যেভাবে বোধ তৈরি হচ্ছে, অনুভব তৈরি হচ্ছে, সেটা তো পরবর্তীকালে নিশ্চয়ই আমায় গড়ে তুলতে খুব সাহায্য করেছে। এত বছরের একটা ক্যারিয়ার, তার সাথে বহু কাজ করা, এখনো কি রজবাবত খোঁজে যে কোনো চরিত্র আছে যেটা হয়তো এখনো আমি খুঁজছি, বা এমন কোনো চরিত্র যেটা বলতে গেলে ড্রিম রোল মনে করো? আমার কাছে প্রত্যেকটা চরিত্রই যখন সুযোগ আসে, তখন সেই কাজটার লাস্ট দিনে, যেদিন নাকি মেকআপ তুলি, আয়নার দিকে তাকিয়ে মনে হয় এই লোকটার সাথে আর দেখা হবে না। প্রত্যেকটা চরিত্রই ইউনিক, প্রত্যেকটা চরিত্রই আলাদা একটা ব্যক্তিত্ব আমার কাছে, এবং প্রত্যেকটা মানুষকে আমি মিস করি। মনে হয় যে ফ্র্যাঞ্চাইজির একটা দুটো ছাড়া আমার মনে হয় আর সুযোগ পাবো না এই লোকটার সাথে আবার নিজেকে জড়িয়ে ফেলার, এই লোকটার মতো করে ভাবার, এই লোকটা হয়ে উঠে অন্যের কাছে সেই অ্যাকসেপ্টেন্স পাওয়ার। আর অন্য দিক থেকে যদি বলি, তাহলে কোটি কোটি মানুষের পৃথিবী, আর তার মধ্যে 200-র উপরে কিছু ছবি করেছি, আর বাকি সব কাজ মিলিয়ে যদি ধরো সিরিয়াল, টেলিফিল্ম, সব কিছু মিলিয়ে ধরো 100-3 কাজ করেছি, থিয়েটার মিলিয়ে। বাকি এত কোটি তো বাকি রয়ে গেল এক্সপ্লোর করার জন্য। রনিদাকে আমরা বাংলা তথা বিভিন্ন ভাষায় যদি বলি, হিন্দি, বলিউড ছবিতেও দেখেছি, কিন্তু অনেকটা সময় হলো আমরা তো এখন এটা বলবো না যে বাঙালি অ্যাক্টরদের নেয় না বা কাজ করছে না, এরকম বলবো না, কিন্তু খুব প্র্যাকটিক্যালি বলবো যে এটা আমরা আশা করি খরাজ মুখোপাধ্যায়ের মতন অভিনেতা যেমন কাজ করছে, রনিদার মতন অভিনেতাও কিন্তু আমরা এক্সপেক্ট করি যে তারাও সবাই কাজ করবে, কিন্তু তোমাকে দেখা যাচ্ছে না, বা খুব একটা তুমি অ্যাকসেপ্ট করছো না, তেমন অফার পাও না। আমি অ্যাকসেপ্ট করছি না। মানে দুটো ব্যাপার থাকে, এক হচ্ছে আমি একটু ঘর কুনো, হ্যাঁ, মানে দিনের শেষে আমার নিজের ঘরটায় ফিরতে খুব ভালো লাগে, বাড়িতে ফিরে যায়। হ্যাঁ। আর দ্বিতীয়ত, হিন্দি কাজের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই আমার মনে হয় যে আমি নিজের ভাষায় যখন অভিনয় করি, তখন আমি যে কমফোর্ট জোনটা পাই, যখন নাকি আমি অন্য একটা ভাষায় কাজ করছি, সেই ভাষাটা মনে রাখতে গিয়ে, সংলাপ মনে রাখতে গিয়ে আমার এনার্জি 70% আমি খরচা করে ফেলছি, যেটা
বাংলায় যখন আমি অভিনয় করি তখন আমি সেই এনার্জিটা স্টোর করতে পারি অনেক আসলটা বেশি। হারিয়ে ফেলছো। হ্যাঁ মানে মানে অন্য, আসল যে অভিনয়টা হ্যাঁ দেওয়া, অন্য ভাষাটা আমার কাছে কখনোই, ওটার উপর এমফাসাইজ করতে হ্যাঁ অভিনয়ের হ্যাঁ ভঙ্গি হ্যাঁ দেওয়া হ্যাঁ হ্যাঁ। 2 নম্বর হচ্ছে ধরো এখন যেরকমভাবে শর্ট টেকিংয়ের রীতি হয়ে গেছে, শর্ট ডিভিশন আলাদা করে থাকে না, সবকটা লেন্সে সবকটা অ্যাঙ্গেল থেকে পুরোটা শ্যুট করা হয়। এবার এই 12বার কি 16বার ওই একটা কাজ করবার সময় প্রথমবার যখন আমি করেছি তখন ভাষাটায় ধরো আমার কোথাও একটু অসুবিধে হচ্ছে, আমি তখন কোনো একটা বিজনেস দিয়ে সেটাকে ম্যানেজ করলাম। আমি মনে হচ্ছে এই লাইনটা মনে পড়ছে না, আমি চশমাটা ইয়ে করলাম, কোনো একটা বিজনেস করলাম, যেটাই করলাম। এবার যেই মুহূর্তে তার পরের শটগুলো হতে থাকবে তখন আমার ঠিক সেই ডায়লগেই আমার চশমাটা বারবার খুলতে হবে। কাজেই তখন আর ওটা আমার অভিনয়ের মধ্যে সম্পৃক্ত হয়ে যাওয়ার ব্যাপার নয়, তখন রিপিট করতে গিয়ে আমার মনে হয় ক্রমশ আমি প্রাণহীন করে ফেলছি আমার। কাজেই আমার সেক্ষেত্রে মনে হয় যে আমি নিজের ভাষায় কাজ করতে খুব ভালোবাসি এবং এখনো অবধি আমি আমার ভাষায় আমার কাছে প্রচুর কাজ আসছেও, আমি সত্যি সত্যি টাইম দিয়ে উঠতে পারি না। 2 নম্বর হিন্দি কাজের জন্যে যেটা হয় সেটা হচ্ছে ওনারা অনেকটা ডেট নষ্ট করে ফেলেন, মানে তার আগে বাফার থাকে, পরে বাফার থাকে, যাতায়াতের জন্য দিন লাগে। আর ধরো এখানটায় আমি এত বছর কাজ করার জন্য মোটামুটি একটা সিনিয়রিটিতে পৌঁছেছি, এখানে যেই কাজ করুন আমার যদি একটা ডেট নিয়ে কোনো অসুবিধে হয় বা আমার সুবিধে অসুবিধের সাথে প্রত্যেকেই চেনা, তারা হয়তো সেটা সহানুভূতির সাথেই দেখবেন। আমি ওখানে এক্সপেক্ট করতে পারি না অমিতাভ বচ্চন কি রণবীর কাপুর বা মানে ওই রকম আমি দুজনের নাম করলাম, কেউ আমার ডেটের সাথে, হ্যাঁ যে কেউই মানে প্রায় সবাই, কারণ আমি ওখানটা নিউ কামার, আমার ওখানটা কাজের বয়স হচ্ছে 7টা। মানে এখন রতবদত্ত বলে যে আমি নিউ কামার। হ্যাঁ সেখানে তো বটেই, কারণ সেখানে 12 আনা লোক আমায় চেনেন না। কাজে সেখানটায় তখন আমার আবার মানে ওই জায়গাটা প্রতিষ্ঠার জন্যে এবং ওই মানে এই যে অসুবিধেগুলোর জন্য তখন আমি একটু মনক্ষুণ্ণই হয়ে পড়ি যে তাদের কোনো একটা অসুবিধের জন্য হয়তো আমার ডেটটা নিয়ে খুব ম্যানিপুলেট করা হচ্ছে, আমার হয়তো অনেকগুলো ডেট নষ্ট হচ্ছে, বা আমাকে বলা হচ্ছে জুন আর জুলাইটা রেখে দেবেন, ওখানটায় আমার দিন 3 লাগতে পারে। আমার পক্ষে অসম্ভব ওটা। আমার অলমোস্ট মাসের মধ্যে আমি হয়তো 28 দিন শ্যুট করে ফেলি। কাজেই সেগুলো তখন আমার সাথে ফিটিং মানে করে না আর কি, মানে আমি পেরে উঠি না। যারা পারেন তারা তো খুব সুন্দর করে পারেন নিশ্চয়ই, এবং আমি তাদের কাজ দেখতে যাই, আমার কলিগরা এত ভালো ভালো কাজ করছেন, শাশ্বত এইরকম একটা বড় কাজ করলো কলকির মতো, আমার খুব গর্ব হয় আমার বন্ধুদের জন্য। কিন্তু আমি আমার এই জগৎটায় আমি যেখানে কাজ শুরু করেছিলাম সেখানে কাজ করা নিয়ে আমি খুব সন্তুষ্ট এবং খুশি, এবং তাদের আমি খুব সম্মান করি যারা করছেন। মানে আমার থেকে কম বয়সীরাও গিয়ে এখন প্রচুর কাজ করছেন, সিনিয়ররা তো করছেনই, খরা, শাশ্বত, যিশু এরা তো বহুদিন থেকেই করছে, ওরা খুব ভালো কাজ করছে, আমি দেখি, অ্যাপ্রিসিয়েট করি, ওদের ফোন করি। কিন্তু আমি এখানটায় কাজ করা নিয়ে আমি খুব মানে কথা একটাই, রনিদা কিন্তু সাধারণত সুখী মানুষ। হ্যাঁ আমি অসম্ভব সুখী একজন মানুষ, এবং আমার কাছে মনে হয় নিশ্চয়ই কাজটা তো রয়েছেই, কিন্তু তার সাথে সাথে মানুষ হিসেবে আমার জীবনটা আমি মানে একটা নিজেকে সময় দেওয়া, আমি নিজে সন্তুষ্ট থাকছি কিনা, খুশি থাকছি কিনা, আমার কতগুলো কমফোর্ট সেটা শারীরিক মানসিকভাবে আমি পাচ্ছি কিনা, আমার ফ্যামিলির সাথে একটু সময় কাটাতে পারছি কিনা, এইগুলো আমার কাছে মানে ভীষণ মানে ওগুলো ছাড়া আমার মনে হবে তাহলে আর শুধু কাজ করে হবেটা কি, মানে যাই হোক সেগুলো একেবারেই, আমি অন্যদেরটাকে অসম্মান করছি না, কিন্তু আমার ওইগুলোর খুব লোভ। আমার ওই দিনের শেষে ঘরে ফিরে নিজের বিছানাটা আমার কাছে খুব মানে আউটডোর তো থাকতেই হয়, কিন্তু মানে আমার ওই লোভগুলো আর কি বড্ড বেশি। 9-এর দশকে তোমাকে দেখে যেভাবে মানুষরা ভয় পেত সেলুলয়েডে, স্ক্রিনে, তোমার বদমাইশি বা সব কিছু, সেটা সেটা অনেকটা এখন কি তুমি বদলে দিয়েছো তোমার অভিনয় দিয়ে, এটা মনে করো তো? এটা শুধু আমি একা যে বদলাতে পেরেছি তা নয়, আমি একটা সুযোগ পেয়েছিলাম, আমি মিরাক্কেল বলে একটা রিয়েলিটি শো করেছি, এবং সেটার আমি 10-11 বছর ধরে যেহেতু সেটা জাজিংয়ে ছিলাম, সেটায় লোকে না আমাকে হিউম্যান মানে মানুষ হিসেবে আমি কীরকম সেটা চিনেছে, সেটা চিনে সেই সেলফটাকে তারা একরকমভাবে ভালোবেসেছে, কাছের মনে করেছে। কাজেই সেই চেনাটা আমার ধারণা অভিনয়ের অন্যান্য ক্ষেত্রে আমাকে বাড়তি সুযোগ করে দিয়েছে, সংবেদনশীল, ভালো লাগার, ভালোবাসার মতো চরিত্র, যেটা শুধুমাত্র দাপুটে নয়, যেটা শুধুমাত্র খারাপ কাজ করে এরকমই নয়, যেটা শুধুমাত্র রূঢ় কথা বলে এরকম নয়, স্বার্থপর নয়, তার সাথে যে লোকটা দয়ালু, যে লোকটা মায়াবী, যে লোকটা দুর্বল,
যে লোকটা অতটা পাওয়ারফুল নয়, এই চরিত্রগুলো দেখে শুধুমাত্র মানে একটা ব্র্যান্ডিংয়ে আমায় না ফেলে অভিনেতা হিসেবে আমাকে অনেকটা তারা গুরুত্ব দিয়েছে বা পছন্দ করেছে। সেটা আমার কাছে, আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ, মানে ওই সুযোগটা পাওয়ার জন্য। আরেকটা জিনিসের বলবো, এই কথা দিয়ে এলো যে আমরা আগে যে ছবি দেখতাম, আমরা সিনেমার ওপারে মানে পর্দার ওপারের মানুষকে না, যদি তারা ভালো হন যেটা দেখানো হতো সেটাতে খুব ভালোবাসতাম, আর যারা খুব বদমাশি করছে তাদের উপরে রাগ মানে ইট মেরে দেবে, জুতো ছুঁড়ে মারবে। সেটাই বাস্তব জীবনে কিন্তু চলে আসতো, যারা রাস্তায় ঘুরে বেড়াতেন অভিনেতারা, তাদের উপরেও রাগ প্রকাশ হয়ে যেত। হ্যাঁ, সেটা কিন্তু তারা না, সেটা কিন্তু তারা তখন মানে জানতেন যে ওটাই তাদের কাছে প্রশংসা। মানে তারা জানতেন যে তাদের চরিত্রটা এতটাই কমিউনিকেট করেছে, মানুষের দেখলে যে রাগ হচ্ছে সেটা ঠিক দেখলে একজন নায়ককে দেখে যেরকম প্রত্যেক মানুষ প্রেমে পড়ে যাচ্ছে, সেটারই একই রকমভাবে মানে নেগেটিভ যারা করতো তাদের কাজটা তো খানিকটা নীলকণ্ঠের মতো, বিষটাকে গলায় ধারণ করে তাদের বাকি পৃথিবীটাকে শুদ্ধ করতে হতো। তা সেটার জন্য তো বিরাট মানে মানসিক জোরও লাগে, কারণ তুমি খারাপ হয়ে উঠছো এটা জেনে যে মানুষ তোমায় ঘেন্না করবে, তারপরে তুমি নিখুঁতভাবে তোমার ভূমিকাটা পালন করছো, সেটার জন্য মনের জোর লাগে, স্কিল লাগে। এটাতে মনে ভালো লাগা সেইভাবে থাকে না, হ্যাঁ না, সেটা থাকে না বলে তুমি বাইরে থেকে মনে করছো। একজন অভিনেতা কিন্তু অভিনেতার সাথে একজন দর্শকের মানসিক জায়গার যে প্রধান ভূমিকার পার্থক্য হয়। ধরো আমার দিদা যদি দেখতেন তাহলে এত খারাপ কাজ করিস কেন, দুই একটা তো ভালো কাজও করলে পারি। প্রত্যেকেই তারা ভাবেন কেন নায়ক হয়ে উঠছে না তার কাছের মানুষটি, তার বন্ধু, তার আত্মীয়, তারা প্রত্যেকেই চান যে ওটা উত্তম কুমার হয়ে উঠুক, ওটা অমিতাভ বচ্চন হয়ে উঠুক। কিন্তু যারা অভিনেতা তারা তো জানে একটা চরিত্রই নিখুঁতভাবে রূপদানটাই তার জীবনের কাজ, তার জীবনের লক্ষ্য। ওটাতে ব্যর্থ হওয়াটা মানে যদি সেই ইম্প্যাক্টটা সে না তৈরি করতে পারে, সেটা তার কাজের জায়গা থেকে, মানে তুমি একটা ফুটবলারকে তুমি বলছো যে তার স্কিল নিয়ে প্রশ্ন তুলছো ধরো, বা তুমি বলছো যে তুমি গোল করতে পারছো না, তোমাকে ক্লাব এত টাকা দিয়ে কিনছে, সেই রকম যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে। কাজে সেই জায়গাটায় মানে ওটা বেসিক একটা সাইকিতে পার্থক্য হয়, সেটা মানে যারা পর্দার উপাসে রয়েছেন তাদের ওটা অনুভব করানো শক্ত। তারা বলবেন যে মানুষটা ভণ্ডামি করছে, এটা হতে পারে, একটা লোক খারাপ কাজ করছে আর ভাবছে যে এটা সে একটা খুব মহান একটা কাজ। কিন্তু একজন অভিনেতার তো মানে কাজের ধরন বলো, তার মনস্তত্ত্ব বলো, সেটা ওইটার সাথে একরকম নয়। সে ওটাকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত গৌরবের সঙ্গে, অত্যন্ত নিখুঁতভাবে পালন করে এবং সেই স্যাটিসফ্যাকশন নিয়ে সে বাড়ি ফেরে। একদমই। অবশ্যই গল্পের আমরা শেষে রয়েছি, আর আমাদের দর্শকদের কি বলবে তোমাদের নতুন অবশ্য একটা কাট গল্পের শেষে আমরা রয়েছি, আর অবশ্যই তোমাদের ছবি নিয়ে কেবল যেটা একসময় রিলিজ করলেও কিন্তু এখন কিন্তু মানুষের জন্য অবাধ প্রবেশ রয়েছে, তো সেখানে কি বলবো? এখন আর ওই চাপটা নেই, আপনাকে এক সপ্তাহের মধ্যেই দেখে ফেলতে হবে, বা আপনি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে বা প্রথম 3 দিনে যদি হাউসফুল না করাতে পারেন তাহলে এটা হল থেকে উঠে যাবে। আপনার সময় নিয়ে দেখুন, আপনার ইচ্ছে মতো দেখুন, এটা একটা চমৎকার ছবি, আপনি রয়ে শোয়ে দেখুন এবং দেখে কেমন লাগছে অন্যদের জানান। আমরা নিশ্চিত আপনি অন্যদের দেখতে এটা রেকমেন্ড করবেন, আপনার ভালো লাগবে এবং অন্য মানুষেরও ভালো লাগবে। এটা আমরা একটা খুব ভালো ছবি করেছিলাম, এটা করে আমাদের স্যাটিসফাইড লেগেছিল এবং আমরা খুব গর্ব করে দাপটের সাথে বলতে পারি যে এই ছবিটা দেখতে আপনাকে যে রিকোয়েস্ট করছি এর মধ্যে কোনো তঞ্চকতা নেই, দেখুন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, আর অবশ্যই নতুন নতুন গল্পে কিন্তু অবশ্যই রনিদাকে দেখা যাবে, আর আমাদের সাথেও আবার নতুন এপিসোডে দেখা যাবে। থ্যাংক ইউ সো মাচ।